হ্যালো এভরিওয়ান, রানি স্ট্রিমল্যান্ডে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। চলো, প্রেগনেন্সি রিলেটেড আপডেট দেওয়ার আছে। সেটা হচ্ছে, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার পোস্ট করা আগের লাস্ট দুটো ভিডিও অবশ্যই তোমরা দেখে তারপরে এই থার্ড পার্টের ভিডিওটা দেখো, মানে আজকের ভিডিওটা দেখো। তো আমি বলেছিলাম এখন থেকে তোমাদের ভিডিও কন্টিনিউ করব এবং আমি চেষ্টা করব একদিন পর পর ভিডিও পাবলিশ করার। তো আজকে স্যাটারডে, নেক্সট ভিডিও আমি মনডেতে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলে কিন্তু মনডেতে নেক্সট ভিডিওতে চোখ রাখবে। আর আজকের টপিক হচ্ছে, আমি লাস্ট টাইমে বলেছিলাম যে আমার ফাইব্রয়েড ছিল এবং ফাইব্রয়েড নিয়ে আমি প্রেগনেন্সির পুরো জার্নিটা কাটিয়েছি এবং তোমাদেরকে এটা বলেছি আগের ভিডিওতে যে কী কী প্রিকশন নেওয়া উচিত আমাদের প্রেগনেন্সি কনসিভ করার আগে, প্রেগনেন্সির শুরু থেকে বা তার আগের থেকে কনসিভ করার প্রিপারেশান করতে থাকলে কী কী আমাদের প্রিকশনস নেওয়া উচিত সেটার ব্যাপারে বলেছিলাম। আর আজকে আমি আপডেট দেব তোমাদের। বলেছিলাম আমি আমার ওটি রুমে কি এক্সপিরিয়েন্স ছিল, বা আমার তো ফাইব্রয়েড ছিল, ফাইব্রয়েড নিয়ে আমি কি করে ডেলিভারি দিলাম। তো সেই এক্সাইটেড অবশ্যই আছো নিশ্চয়ই তোমরা, যারা যারা আগের ভিডিওগুলো দেখেছো। এক্সাইটেড থাকার কথা। তো যেটা বলার, আমি তো প্রেগনেন্সি রিলেটেড অনেক ভিডিওই দেখেছি, বহু কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখেছি। অনেকেই মানে অ্যাকচুয়ালি পজিটিভ জিনিসগুলোকেই দেখিয়েছে তাদের ভিডিওতে। অ্যাকচুয়ালি হয়তো সেই দিক থেকে তাদের ওয়ে থেকে তারা রাইট। তার কারণ হচ্ছে পজিটিভ জিনিস আমাদের সবসময় এনকারেজ করে, কোনো কিছুতে সঠিক থাকার পজিটিভ ভাইবস দেয়। বাট আমার মনে হয় যে কিছু কিছু জিনিস অনেস্টলি সেগুলো শেয়ার করা উচিত, আর সেগুলোকে না লুকিয়ে সেগুলোও শেয়ার করা উচিত। কেননা আমি যখন প্রেগনেন্সি গোটা পিরিয়ডের মধ্য দিয়ে গেছি তখন আমার মনে হয়েছে এটা আমার সাথেই বুঝি হচ্ছে, এরকম আর কারোর সাথে হয় না। হ্যাঁ, কিছু কিছু জিনিস আমার জন্য এক্সেসিভ ছিল, তার কারণ হচ্ছে আমি কতগুলো কমপ্লিকেশানের শিকার হয়েছিলাম। তো সেগুলো হয়তো আমার সেই জার্নির সাথে অন্যদের জার্নি মিলবে না, তবে কিছু কমন জিনিস সেগুলো কিন্তু ম্যাক্সিমামদের সাথেই মিল থাকার কথা। তার কারণ হচ্ছে সেই প্রবলেমের দিকগুলোই কিন্তু অনেকে মেনশন করে না, এবং কিসে কিসে প্রবলেম হয় এক্স্যাক্টলি। তো আমার এই প্রেগনেন্সি রিলেটেড যতগুলো ভিডিও আমি পাবলিশ করেছি, তোমরা এই ভিডিওগুলো প্রতিটা দেখলে পরে কিছু না কিছু ফলাফল, ভালো ফলাফল তোমরা পাবে, এবং এটুকু আমি তোমাদের অ্যাসিওর করতে পারি। আর যেটা পারি, তোমাদের কিছু হলেও তোমরা এখান থেকে নলেজ নিতে পারবে। তার কারণ হচ্ছে অনেকেই এই জিনিসগুলোকে শেয়ার করে না, তো সেইগুলো শেয়ার করা উচিত এবং কী কী প্রিকশনস আমাদের নেওয়া উচিত সেগুলো জানা দরকার। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমার ফাইব্রয়েড হয়েছিল। ফাইব্রয়েড মানে 3টে ফাইব্রয়েড হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি প্রিকশন পারপাস আমরা একটা প্রেগনেন্সি কনসিভ করার আগে আমি কিন্তু চেক আপে যাই। সেই সময়ই আমার এই গাঁটটা ধরা পড়ে। গাঁট মানে বলছি যেটা, সেটা হচ্ছে ফাইব্রয়েড মানে টিউমার। টিউমার মানে সেটা হচ্ছে একটা মাংসপিণ্ড মতো। এগুলো স্ট্রেস থেকে হয়, অথবা ডিপ্রেশন থেকে, স্ট্রেস, ডিপ্রেশন, টেনশন থেকে হয়, অথবা স্লিপিং ডিসঅর্ডার থেকে হয়, ঘুম ঠিকঠাক না হওয়ার কারণে হয়, হরমোনাল ইমব্যালেন্স যার কারণে হয়ে থাকে। এবং এই হরমোনাল ইমব্যালেন্সের ক্ষেত্রে কিন্তু সিস্ট বা ফাইব্রয়েড কিন্তু হয়ে থাকে। এবং এই ফাইব্রয়েড আর সিস্টের মধ্যে কিন্তু পার্থক্য আছে। সিস্ট হচ্ছে ক্যান্সারাস এবং এটা কিন্তু নন ক্যান্সারাস। ফাইব্রয়েড যেটা আমার হয়েছে সেটা কিন্তু নন ক্যান্সারাস। তো কাজেই সেটা নিয়েও প্যানিক করার কিছু নেই, প্রথমেই ক্লিয়ার করলাম কারো যদি এরকম গাঁট হয়ে থাকে।
আর এটা নিয়েও কনসিভ করা যায়, কেননা আমার শুরুতে ছিল এবং ডক্টর সেটা আমাকে বলেছিল তখন আমি কনসিভ করিনি। তার 3 মাস আগে ডক্টর আমাকে বলেছিল এটা যেরকম আছে সেটা পড়ে থাকতে দাও, এটা নিয়ে তো বাড়াবাড়ি করার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে সেটা সাইজে অনেক ছোট ছিল। প্রথম কথা যেটা বলি, সাইজে ছোট ছিল মানে 2 সেন্টিমিটারের কম ছিল, তো সেটা কোনো টেনশনের কারণ ছিল না। যখনই আমার প্রেগনেন্সি মানে জার্নি চালু হলো, যখন আমি কনসিভ করলাম, তখন ডক্টরকে বললাম এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই তো, ওই একই ডক্টরের কাছে, বসুন্ধরা হসপিটালের রেনু মাকওয়ানার কাছে। তো রেনু মাকওয়ানা ম্যাম ভীষণই ভালো, তার কারণ হচ্ছে ভীষণ ভালো, উনি আমাকে গোটা জার্নিতে খুব ভালোভাবে আমাকে পুরো সেফ জোনের মধ্যে রেখেছিল। তো যার কারণে হয়তো আমি মানে ঠিকঠাক লাস্ট অবধি বেবি ডেলিভারি দিতে পেরেছি। তো আমি ওনার কাছে সত্যি কৃতজ্ঞ, বলার কিছু ভাষা নেই, কেননা আমি অনেকগুলো কমপ্লিকেশনের শিকার হয়েছিলাম। তো প্রেগনেন্সিতে ডক্টর বলেছিল এটা ইনক্রিজ হয়ে যাবে সাইজে, মানে বেড়ে যাবে, তো যথারীতি সেটাই হয়েছিল। 4 মাস বাদে ওটা কিন্তু 8 সেন্টিমিটার হয়ে গেছিলো, মানে অনেকটাই বড় হয়ে গেছিলো। তো যখন 8 সেন্টিমিটার হয়ে গেল, তখন কিন্তু আমার প্রবলেম বলতে একবার পেন হচ্ছিল প্রচুর পেটে, তখন আমি হসপিটালে অ্যাডমিটও হয়েছিলাম এবং অ্যাডমিট হয়েছিলাম গোটা 24 ঘন্টার জন্য অ্যাডমিট হয়েছিলাম। সেখান থেকে আমি তারপর পেন কিলার দিয়ে আমার সেই ব্যথা বন্ধ করে স্যালাইন চলেছিল, দেন আমি ঠিক হয়েছিলাম, অর্থাৎ সুস্থ হয়েছিলাম। তো ডক্টর শুধু আমাকে কখনোই টেনশান দেয়নি, কখনোই ডক্টররা আমাকে মানে এক্সট্রা ভাবাতে বাধ্য করেনি। ডক্টর বলেছিল এটা কোনো ব্যাপার না, তোমার বেবি হেলদি আছে, তো তুমি টেনশান করো না, এটা অনেকেই আমরা এর থেকে বড় ফাইব্রয়েড নিয়েও ডেলিভারি দিয়েছি বেবি। তো ডক্টর সবসময় আমাকে নিশ্চিন্ত করে গেছে এবং এটা আমার অনেকটাই আমার মানে মেন্টালিটিকে, পজিটিভ মেন্টালিটি তৈরি করতে অনেকটাই বুস্ট করেছে। ডক্টর, মেনলি ডক্টরই পারে একজন পেশেন্টকে সুস্থ রাখতে এবং ডক্টরদেরই এটা কোনো ম্যাজিক্যাল ওয়ে আছে, একটা প্রতিটা ডক্টরই একটা ম্যাজিক্যাল ওয়ে আছে যে তারা এমন কিছু কথা বলেন, মোটিভেট করেন পেশেন্টকে, প্যানিক হয়তো হয় না, উল্টে বরঞ্চ অনেক সাহস পায়, অনেক এনকারেজ পায়। তো যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। তো ডক্টরের সাপোর্টে আমি ছিলাম এবং ডক্টর আমাকে সবভাবে সাপোর্ট করেছে, মেন্টালি ফিজিক্যালি সবভাবে সাপোর্ট করেছে, পুরোপুরি সেফ জোনে রেখেছিল আমাকে। তো আলটিমেটলি যেদিন ওটি হলো আমার বেবি ডেলিভারি দেওয়ার দিন, তো হঠাৎ করে ডক্টর, তার আগে আমি ভিজিট করেছিলাম একদিন আগে। তো ডক্টর আমাকে বলে দিয়েছিল, মানে তখন 35+ উইক চলছে, 35 উইক প্লাস 1 ডে ইয়া 2 ডে এরকম চলছিল। তো ডক্টর যাওয়া মাত্রই চেক আপে গেছি যথারীতি। তো ডক্টর, আমরা ওখানে যোধপুরেও রেন্টেড হাউসে থাকছিলাম। তো যেহেতু আমার সার্ভিস লেন্থ ছোটো হয়ে গেছিলো, বালোত্রা থেকে ট্রাভেল করছিলাম না, যেহেতু শর্ট লেন্থ হয়ে যাওয়ার কারণে ওই যোধপুরেই স্টে করছিলাম হসপিটালের আশেপাশে, যাতে করে ডেলিভারিটা অন্তত সেফলি হয় সেটার জন্য। তো ডক্টরকে দেখালাম, তখনই ডক্টর বলল যে সোম মঙ্গলবার করে অ্যাডমিট হয়েছে। তখন সার্ভিস লেন্থ আরও ছোটো হয়ে গেছে, 2 হয়ে গেছে। তো বললো সোম মঙ্গলবার করে ভর্তি হয়েছে। আমার হাজব্যান্ড আবার দেখেছে যে 1 মেতে ছুটি পাবে অফিসে, সবসময় চেষ্টা করে যে ছুটির কোনো দিনে যদি ডেলিভারি হয় বাচ্চা, তাহলে ওর বার্থডেটা ওই দিনই হবে, তো এক্সট্রা করে আর অফিসে ছুটি চাওয়ার কোনো ব্যাপার থাকবে না। তো ও ডক্টরকে জিজ্ঞেস করেছিল যে ডক্টর, আমি যদি থার্সডেতে ওকে ডেলিভারি করাই, থার্সডেতে যদি ওকে আনি, আর আপনি যদি থার্সডেতে ডেলিভারি করেন, তাহলে আমার একটু সুবিধা হয়, 1 মে তো ছুটিই থাকে, আর আমার 2 কলিগও এখানে আসতে পারবে, যেহেতু ওর বাবা মাও এখানে আসতে পারেনি, তারা অনেকটা এজেড, তাদের অসুবিধা আছে, শারীরিকভাবে হেলথ কন্ডিশন তাদের খারাপ যাচ্ছে। তো যার কারণেই ওর 2 কলিগকে ডাকবে বলে ডিসাইড করেছে। ছুটির দিনে পাওয়া যাবে কলিগদের, তার কারণ হচ্ছে ছুটির দিনে তো অফিস ছুটিই থাকবে না, সেদিনটা পাওয়া যাবে, আসবেও, হেল্প যদি দরকার হয়। ও ভেবেছিল আরেকটা জিনিসও, আমার যেহেতু ফাইব্রয়েড আছে, আমার ব্লাড লাগতে পারে। ডক্টর ওকে বলেও দিয়েছিল ওর ব্লাড গ্রুপ অবশ্যই কালেক্ট করে রেখো, মানে সন্ধান নিয়ে রেখো,
কালেক্ট করে না, সন্ধান নিয়ে রেখো, মানে যাতে আমাদের ওই সময় আমরা বললে ফটাফট তুমি তার অ্যারেঞ্জ করতে পারো। তো যথারীতি ভেবেছিল যে ব্লাডও লাগতে পারে, তো সেই কারণে ওটাই সিদ্ধান্ত নিয়েছিল যে 1 মেতেই কলিগদের পাওয়া যাবে ছুটির দিনে। কিন্তু সেটা আর হলো না শেষ রক্ষা। তার কারণ হচ্ছে ডক্টর বলে দিয়েছিল লিকেজ হলে পরে অবশ্যই নিয়ে এসো। তো সানডের দিন এখানে কোনো অফিসিয়াল ওয়ার্ক হয় না, তো বাট সিচুয়েশান বুঝে ডক্টররা আসে এবং অ্যারেঞ্জও করে। যথারীতি রবিবার দিন দেবমালার অফিস ছুটি ছিল। ও তো এখান থেকেই মানে যোধপুর থেকেই অফিস করছিল, বালোত্রাতে ওর অফিস, বালোত্রা রিফাইনারিতে। এলএনটি কোম্পানিতে আমার হাজব্যান্ড সার্ভিস করে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার। তো ওখান থেকে সানডে বলে ছুটিও ছিল সেই দিন। হঠাৎ করে 9টা বাজে, তখন রাত 9টার সময় আমার, আচ্ছা সেদিন আরেকটা কথা বলে রাখি, সেদিন আমার একটু চিকেন স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছিল। সকালে আমি ব্রেকফাস্টে চিকেন অ্যাভোকাডো স্যান্ডউইচ খেয়েছিলাম খুব তৃপ্তিপূর্ণভাবে, এবং সানডেতে আমি চিকেন অর্ডার করেও খেয়েছিলাম অনলাইনে। তো ইচ্ছে হয়েছিল, আর আমরা যেখানটাতে ছিলাম সেখানে এমন ছিল যে কোনো ভেজই শুধু অ্যালাউড, ওখানে নন ভেজ অ্যালাউড নয়। তো সেটা আমাদের অনেক প্রবলেম হচ্ছিলো, তো আমরা লুকিয়ে চুরি অনলাইনে অর্ডার করে খেয়েছি, তৃপ্তিপূর্ণভাবেই খেয়েছি। রাত 9টার সময় আমার লিকেজ হয়, ওয়াটার ব্রেক হয়। তা আমি সেটা শুধু মুখেই শুনেছি মায়ের কাছে, আমার মায়েরও ওয়াটার ব্রেক হয়েছিল, অনেক নাকি হয় ওরকম, অনেক জল ভাঙতে থাকে, যেটা আর কি আমরা বাংলায় বলি। তো সেটা আমি দেখলাম, আমার নিজেকে দিয়ে এক্সপিরিয়েন্স করলাম, অসম্ভব রকমের লিকেজ হচ্ছে, এবং আমার পটির একটা প্রেশার আসছে, আমি করতে যেতে পারছি না, তো পটি করতে পারছি না। তো ভয় লাগছে যে বেবি যেহেতু লোয়ার পোর্শনে পুশ করছিল। তো সেদিনই 1 ঘন্টার মধ্যে আমাকে হসপিটালে নিয়ে যায়, এবং হসপিটাল ওখান থেকে, আমরা যেখানে ছিলাম, যেই রেন্টেড হাউসে ছিলাম, সেখান থেকে হসপিটালে যেতে 10 মিনিটের রাস্তা। কোনো রকমে গেছি, এবং সেই দিনই সেই সময়ে আমাকে ভর্তি নিয়ে নেয় ডক্টর। আর ডক্টররা চলেও আসেন তাড়াতাড়ি, সিস্টাররা ফোন করেন, আর সেই সাথে ডক্টররা সমস্ত অ্যারেঞ্জমেন্ট তাদের রেডি করে দেয়, এবং সেই দিনই, সেই রাত্রে, সানডে রাতেই আমার বেবি আসে আমার কাছে। এবং ওটি রুমের এক্সপিরিয়েন্স, আমি কোনো ভয় পাইনি, কোনো নার্ভাস হইনি। আমাকে বোঝানো হলো, আমার হাজব্যান্ড এসে বললো যে তোমার আজকেই অপারেশান করে নেবে, এখনই অপারেশান করবে। তো আমাকে যথারীতি ড্রেস ফ্রেস পরিয়ে দেওয়া হলো। আমার নার্স যে ছিলেন, তিনি খুব চটজলদি আমাকে প্রিপেয়ার করছিল, যেহেতু আমার ওয়াটার ব্রেক হয়ে গেলে পরে, লিকেজ হয়ে গেলে পরে আর বেশিক্ষণ সময় নেয় না, কারণ ইনফেকশান হয়ে যাওয়ার চান্সেস থাকে বেবির, তাই ডেলিভারি করে দিয়েছিলেন ডক্টর। আর রাত 11টা 21-এ ও হয়েছিল আমার বেবি। তো আমার ওটি রুমে সম্পূর্ণই জ্ঞান ছিল, এবং আমার বেবি বের করে নেওয়ার 1 ঘন্টা অবধি আমার অপারেশান চলেছে, অনলি ফর ফাইব্রয়েডের জন্য 1 ঘন্টা 2 ঘন্টা আরও টাইম এক্সট্রা লেগেছে। তো যার কারণে আমাকে অবজারভেশনে রাখা হয়েছিল, ওটির পর 3-4 ঘন্টা অবজারভেশনে রাখা হয়েছিল। আমার পুরোটাই জ্ঞান ছিল, এবং আমাকে যখন অপারেশনের পর অবজারভেশনে রেখেছিল 3-4 ঘন্টা, তখনও আমার জ্ঞান ছিল, ওটি রুমে জ্ঞান ছিল, এবং আমি ডাক্তারদের সাথে কথাও বলেছি আমার যতটা মনে আছে। এবং যে আমাকে অ্যানাস্থেশিয়া দিয়েছিল, সেও খুব সুন্দর পোলাইটলি আমার সাথে কথা বলেছিল, এবং আমাকে কয়েকটা বেসিক কোয়েশ্চেন করেছিল, যে তুমি তো ওয়েস্ট বেঙ্গলে থাকো, আমাদের চিফ মিনিস্টারের নাম জানো কি, তারপরে একজন পলিটিশিয়ান আছে মুনমুন নাম তারও। তো আমিও ওনার সাথে যথারীতি কথাই বলছিলাম, উনি আমাকে রিল্যাক্সই দেখেছিল, আমাকে বলেছিল তুমি তো বেশ টেনশন ফ্রি আছো, ঠিক আছো দেখছি। তো আমি সত্যিই টেনশন ফ্রি ছিলাম, তার কারণ হচ্ছে আমি শুধু জানছি যে আমার সাথে ভালোই হবে, আর এতদিন যে কষ্ট আমি পেয়েছি তার থেকে আমি উদ্ধার হচ্ছি, অ্যাটলিস্ট আমার সেটা হ্যাপিনেস। দ্বিতীয়, বেবি আসার আনন্দে ভীষণই এক্সাইটেড ছিলাম। তো আমি একদমই টেনশন করিনি। তো তোমাদের যদি এরকম সিচুয়েশান হয়, এরকম সিচুয়েশানে যখন তোমরা পা রাখবে, তখন একদমই টেনশন করবে না। টেনশন করলে কিন্তু সব বিগড়ে যাবে, গণ্ডগোল হয়ে যাবে।
আমাকে যে অ্যানাস্থেশিয়া যিনি দিয়েছিলেন ভীষণ এক্সপিরিয়েন্সড একজন মানুষ, ভীষণ এক্সপিরিয়েন্সড ডক্টর। আমার পিছনে সুন্দর করে পোলাইটলি আমাকে ওঠালো এবং একটু ঘাটটা নিচু হতে বলল, এবং সিঁড়ি দাঁড়াতে যখন আমার ইঞ্জেকশনটা পুশ করলো তখনও লাগেনি, পরবর্তীতেও কোনো পেন নেই। এখনও অবধি আমার ব্যাক মানে লোয়ার ব্যাকে যে পেন হয় অ্যানাস্থেশিয়া দেওয়ার জন্য, তার ধরুন আমার কোনো পেন নেই। পেন যেটা আছে সেটা হচ্ছে আমার স্টিচের পেন আছে পেটে, তলপেটে। আর এখন 17 ডেজ হয়ে গেছে, মোটামুটি 17 to 18 ডেজ হয়ে গেছে, বাট আমার এখনও পেটের ব্যথাটা রয়েছে। সেটা আমারই বাড়াবাড়ির কারণে রয়েছে। তার কারণ হচ্ছে আমি মেয়েকে দেখে এতটাই ইমোশনাল হয়ে পড়েছি যে হুটোপাটা করে অনেকই কাজ করছি। তো এই কাজ করার জন্য শরীরে কোনো রেস্ট না দিয়ে ঝুঁকে কাজ করা, এইসব করার জন্য কিন্তু আমার ব্যথাটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। আর আমার এখন কনস্টিপেশনের প্রবলেম চলে এসেছে। ব্যথাটা আরও বাড়লো এই কারণে আমি মানে বেটারডাইনের লিকুইড বেটারডাইন আছে, ওটা গরম জলে ঈষদুষ্ণ গরম জলের সাথে মিক্স করে আমি ওটা বসে ওটা নেওয়ার চেষ্টা করছিলাম, যেহেতু কনস্টিপেশনের প্রবলেম হয়ে গেছে আর ওখানে একটা পাইলসের মতো সমস্যা হয়ে যাচ্ছে। তো সেটা সেই মানে সিট বাথ নিচ্ছিলাম বলে আমার নিচু হয়ে বসতে লেগেছে। তো তখন আমার একটা পেটে প্রেশার পড়েছে। তা আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব সিজারের পর খুব কেয়ারফুলি তোমরা নিজেদের দিকে ধ্যান রাখবে। তার কারণ হচ্ছে ওই জিনিসটাও খুব ম্যাটার করে। যাদের কনস্টিপেশনের প্রবলেম প্রথম 1-2 দিন দেখলেই কিন্তু ডক্টরের কাছে অবশ্যই যাবে এবং ডক্টর তোমাকে সেই মতো সাজেস্ট করবে। এবং অবশ্যই 3 থেকে 4 লিটার জল তোমরা খাবে সিজারের পরেও। এটা মেনটেন করা উচিত, শুধু না প্রেগনেন্সি জার্নিতে, সিজারের পরে, কারণ কনস্টিপেশনের প্রবলেম আসে, তার জন্য কিন্তু পাইলসের সমস্যা হয়ে যায়। তো সেই রিলেটেড ভিডিও আমি পরে বানাবো নেক্সট ভিডিওতে। তো বেসিক যেটা সেটা এখন বলে রাখলাম। আর ওটি রুমের এক্সপিরিয়েন্স তোমাদেরকে বললাম, আমার পুরোটাই জ্ঞান ছিল। আর ফাইব্রয়েডের আলটিমেটলি আমার কোনো ব্লাড লাগেনি। ফাইব্রয়েডের অপারেশন সাকসেসফুল হয়, বাট ঘটনা হচ্ছে 3টে যেহেতু আমার ফাইব্রয়েড হয়ে গেছিলো থ্রু আউট প্রেগনেন্সি, একটা বার করা গেছে, সেটা সবথেকে বড় 13 সেন্টিমিটারের। বাকি যে দুটো সেটা চ্যাপটা মতো পাতলা একদমই, ওটা কোনো মানে অসুবিধা করবে না ডক্টর বলল। তো ওই দুটো আর বার করা যায়নি। ওই দুটো রয়েছে ফ্যালোপিয়ান টিউবের পাশে রয়েছে, তো ওখানে বার করাও যাচ্ছে না। তো ওটা নিয়ে এমনিতে যেরকম আছে সেরকমই রাখতে বললো, আর কোনো প্রবলেম হবে না। যদি হয় তাহলে ডক্টর দেখিয়ে নিতে বলেছেন। সেটা 6 মাস পর পর আমাকে আবার চেক আপে যেতে বলেছেন, কেননা ফাইব্রয়েডের জন্য 6 মাস বাদে বাদে চেক আপে একটা থাকা উচিত। তো রিস্ক তো থেকেই গেছে। আমার গল ব্লাডার স্লাজ হয়ে গেছিলো, তো সেই গল ব্লাডার স্লাজে আমাকে বলেছে যে এখন তো এটা নিয়ে কোনো প্রবলেম না হলে ডক্টরের কাছে যাওয়ার দরকার নেই। যদি প্রবলেম হয় আবার ব্লোটিং গ্যাসের সব কিছু সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই ডক্টর দেখিয়ে নিতে গল ব্লাডার স্লাজের জন্য। এবং সেটা তো স্টোনে পরিণত না হলে অ্যাটলিস্ট সেটা অপারেশনে যায় না। তো যতটা পারবো আমি হেলদি একটা লাইফস্টাইল লিড করার জন্য চেষ্টা করি। ডক্টর এভাবেই গাইড করেছেন। এবং প্রচুর হাইড্রেটেড রাখতে হবে নিজেকে, প্রচুর পরিমাণে জল খেতে হবে। তো তবেই হচ্ছে, যিনি আমার অপারেশন করেছেন ফাইব্রয়েডের, তিনিও বলেছিলেন যে প্রচুর পরিমাণে হাইড্রেটেড থাকতে, প্রচুর লিকুইড খেতে। তো তাহলে সব মোটামুটি আর একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে থাকলে পরে মোটামুটি ওই স্লাজ থেকে স্টোনে পরিণত হবে না, বা এটা ঠিকও হয়ে যেতে পারে, স্লাজটা ঠিকও হয়ে যেতে পারে। তো এই ছিল আমার ফাইব্রয়েডের অপারেশন সাকসেসফুলি হয় এবং কোনো ব্লাড না মানে লাগেনি, কোনো ব্লাডের প্রয়োজন হয়নি। তো আমার মা ভীষণ ঘাবড়ে গেছিলো সেই রাতে, আর হাজব্যান্ডকেও একা করতে হয়েছিল। তো এরকম ইমাজিনেশন ছিল আমার যে হাজব্যান্ড আসে, এসে কপালে চুমু খায় যখন ওটিতে ঢোকে, আদার্স লোকেরা প্যাম্পার করে। তো হাজব্যান্ডের কাছে হাজব্যান্ডের এক কলিগ চলে এসেছিল, যেহেতু ওর আমার ব্লাডের জরুরিতা ছিল, সেই কারণে ডেকে নিয়েছিল। তো তারাও যথারীতি অ্যাকচুয়ালি ডেকে না, জানিয়েছিল ওর এক বন্ধুকে। তো সেও চলে আসে ওই রাতের বেলাতে, মানে দৌড়ে রাত 12টার সময় দৌড়ে তারাও চলে এসেছিলো তার ওয়াইফকে নিয়ে। তো সত্যি এদের সকলকে থ্যাঙ্কস, কেননা ওই রাতের বেলাতে তারাও চলে এসেছিলো ওর বন্ধুরা। আর হ্যাঁ, আমার ব্লাডের আর দরকার পড়েনি,
আর অপারেশনটা সাকসেসফুলি হয় এবং যেটা বড় ফাইব্রয়েড আমার ডিস্টার্ব করছিল সেটা কিন্তু বার করে নেওয়া হয় এবং সাইজে কিন্তু এতটা বললাম যেটা 13 সেন্টিমিটার, মানে বুঝতে পারছো কতটা বড়, পুরো একটা বাচ্চার মাথার সমান বলতে পারো। আমরা পিকচার তুলে রেখে দিয়েছি, আমি যদি পারি তো তোমাদেরকে শেয়ার করব, যদি না মনে করি শেয়ার নাও করতে পারি, কেননা অনেক সময় এই সব জিনিস সবাইকে অনেককে ডিমোটিভেট করে, তো সেটা আমার মনে হচ্ছে না দেওয়াই উচিত। তো যাই হোক, সাকসেসফুলি আমি মেয়েকেও হাতে পেয়েছি এবং আপাতত ঠিক আছি, জানি না নেক্সট কি থাকবো, তবে তোমাদের যদি ব্লেসিংস থাকে অবশ্যই ঠিক থাকবো এবং তোমরা অবশ্যই প্রে করো আমার যেন মেয়েকে আমি ঠিক রাখতে পারি, ও যেন সুস্থ থাকে। এটাই আজকের ভিডিওটা এখানে এন্ড করব। আর নেক্সট ভিডিওতে তোমরা চোখ রাখো, সিজারের পর কী কী প্রিকশন নেওয়া উচিত অবশ্যই তোমাদের শেয়ার করব, কারণ আমি যে জার্নির মধ্য দিয়ে যাচ্ছি সেটা নিশ্চয়ই আমি সবথেকে বেশি ভালো শেয়ার করতে পারবো। তো দ্যাট ইজ ইট গাইজ, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। তো আজকের মতো